দর্শক, এই ভিডিওতে আমরা কথা বলবো ইসলামিক ন্যাটো জোট বা ন্যাটোর মতো একটি সামরিক জোট গঠনের যে একটা সম্ভাব্য আলোচনা শোনা যাচ্ছে এই বিষয়টা নিয়ে। তো দর্শক, কেন হঠাৎ এরকম একটি আলোচনা সামনে আসলো এবং কোন কোন দেশ এই জোটের অংশ হতে পারে এবং এই জোট তৈরি হলে বিশ্ব রাজনীতিতে কি বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে এবং সবচাইতে বড় প্রশ্ন, বাস্তবে কি এরকম একটি জোট তৈরি করা কি আদৌ পসিবল? তো দর্শক, সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে গিয়েছিলেন এবং মুসলিম দেশগুলোর জন্য একটি নিরাপত্তা জোট বা মুসলিম ব্লকের কথা তিনি কিন্তু বলেছেন। তো দর্শক, এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন মুসলিম বিশ্বের কি অবশেষে ন্যাটোর মতো একটি সামরিক জোট প্রয়োজন? তো দর্শক, বর্তমানে মুসলিম দেশগুলোর সবচাইতে বড় একটি আন্তর্জাতিক সংগঠন কিন্তু আছে, সেটি হচ্ছে ওআইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন। তো দর্শক, এই সংগঠনটি কিন্তু অনেক বড় একটি সংগঠন। এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 57টি দেশ, কিন্তু বাস্তবতা হলো ফিলিস্তিন সংকট, গাজা যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, ইয়েমেনের সংঘাত কিংবা অন্যান্য বড় আন্তর্জাতিক ইস্যুতে ওআইসি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা কিন্তু রাখতে পারেনি। তো দর্শক, অনেকের মনেই কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু আলোচনা করে বা একটা বিবৃতি দিয়ে একটা সংগঠন চালানো চাইতে মুসলিম দেশগুলোর জন্য কি আরো শক্তিশালী কোনো নিরাপত্তা কাঠামো দরকার কিনা? তো দর্শক, এখান থেকেই এসেছে ইসলামিক ন্যাটো তৈরির একটা ধারণা। এমন একটি সামরিক জোট যেখানে একটি মুসলিম দেশের নিরাপত্তার হুমকির মুখে পড়লেই অন্য সদস্য দেশগুলো কিন্তু পাশে এসে দাঁড়াবে। ঠিক যেমন ন্যাটোর কোনো দেশ বা ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশ যদি হামলার মুখে পড়ে বা ন্যাটোভুক্ত কোনো দেশে যদি কোনো অন্য দেশ হামলা করে, এটার মানে হবে কিন্তু ন্যাটোভুক্ত সমস্ত দেশগুলোর উপর একটা হামলা করা। তো দর্শক, এখন প্রশ্ন হলো, এই যে সংগঠনের কথা বলা হচ্ছে, এটি যদি তৈরি হয়, কারা কারা থাকতে পারে এই জোটে? প্রথমে আসি পাকিস্তানের সম্পর্কে। পাকিস্তান হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম মুসলিম পরমাণু শক্তিধর একটি দেশ। তাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বড় সামরিক সেনাবাহিনীগুলোর মধ্যে একটি। তো দর্শক, এরপরে আছে সৌদি আরব। সৌদি আরবের আছে বিপুল পরিমাণ অর্থনৈতিক শক্তি, বিশ্বের অন্যতম বৃহৎ তেল সম্পদ এবং মুসলিম বিশ্বের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব। তো দর্শক, এরপরে আসে কিন্তু ইরানের নাম। বিশ্বের অন্যতম বড় তেল এবং গ্যাসের ভান্ডার কিন্তু তাদের হাতে আছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আঞ্চলিক সামরিক সক্ষমতাও কিন্তু তাদের বিশাল শক্তিশালী। দর্শক, এরপরেই কিন্তু আসে তুরস্কের নাম। তুরস্কের আছে আধুনিক সামরিক শিল্প, নিজস্ব যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং বিশ্বজুড়ে আলোচিত ড্রোন প্রযুক্তি। কাগজে কলমে যদি হিসাব করা যায়, এই 4টি দেশ একত্রিত হলে বিশাল এক শক্তি কিন্তু গড়ে উঠতে পারে। তো দর্শক, শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, জ্বালানি সম্পদ, সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থানের কারণেও এই 4টি দেশ যদি একীভূত হয়, বিশ্বের কিন্তু অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হতে পারে। পৃথিবীর মোট তেল এবং গ্যাসের একটি বড় অংশ কিন্তু এই মুসলিম দেশগুলোর নিয়ন্ত্রণে আছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেগুলো আছে বিশ্বের ভিতর, নৌরুট যেগুলো আছে, তার অধিকাংশগুলোই কিন্তু এই মুসলিম দেশগুলোর হাতে বা এই দেশগুলোর আশেপাশে অবস্থিত। এর ফলে অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই জোটের গুরুত্ব কিন্তু বিশাল হতে পারে। তো দর্শক, বাস্তবতা কিন্তু এতটা সহজ নয়। যদিও চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সবচাইতে বড় সমস্যা হলো মুসলিম বিশ্ব তারা কিন্তু নিজেরাই বিভক্ত। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, অন্যদিকে সৌদি আরব অধিকাংশ আরব দেশ সুন্নি নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। গত কয়েক দশকে ইয়েমেন, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে কিন্তু তীব্র রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করেছি। যদিও সাম্প্রতিক সময়ে সৌদি আরব, ইরান
তাদের যে একটা সম্পর্ক এটা উন্নতির দিকে যাচ্ছে, তারপরেও দীর্ঘদিনের অবিশ্বাস এখনো কিন্তু পুরোপুরি দূর হয়নি। আরেকটি বড় বিষয় হলো মধ্যপ্রাচ্যের অনেক দেশ সরাসরি আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার সাথে কিন্তু যুক্ত। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো দেশগুলোর সঙ্গে কিন্তু আমেরিকার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক আছে। অনেক দেশে আমেরিকার সামরিক ঘাঁটিও কিন্তু আছে। এর ফলে এসব দেশ এমন কোনো নতুন জোটে তারা কিন্তু যোগ দিতে চাইবে কিনা সে বিষয়ে অনেক সন্দেহ আছে। যদি যোগ দেয় তাহলে ভবিষ্যতে আমেরিকার যে কৌশলগত স্বার্থের সঙ্গে সংঘর্ষে যেতে পারে তা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সন্দেহ আছে। এবার আসি পাকিস্তানের বাস্তবতায়। অনেকে মনে করেন পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে বলে তারা সহজে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারবে, কিন্তু বাস্তবতা হচ্ছে পাকিস্তান বর্তমানে অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে। দেশটি একদিকে চীনের বিনিয়োগের উপর কিন্তু নির্ভরশীল, আবার আরেকদিকে আন্তর্জাতিক সহায়তা এবং পশ্চিমা বিশ্বের সমর্থনের প্রয়োজন ছাড়া তারা কিন্তু এখন অনেক সমস্যার মধ্যে আছে। এর ফলে সম্পূর্ণ স্বাধীনভাবে একটি নতুন সামরিক জোটের নেতৃত্ব দেওয়া কিন্তু তাদের জন্য সহজ নয়। তো দর্শক, এরপর যদি তুরস্ক নিয়ে কথা বলি, তুরস্কের অবস্থানও কিন্তু বেশ জটিল, কারণ তুরস্ক নিজেই ন্যাটোভুক্ত দেশের সদস্য। এর ফলে তারা এমন কোনো পদক্ষেপ কিন্তু তারা নিতে চাইবে না যা তাদের বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকি হতে পারে। তো দর্শক, তুরস্ক চেষ্টা করবে পশ্চিমা বিশ্ব এবং মুসলিম বিশ্বের মধ্যে একটি ভারসাম্য অবস্থান ধরে রাখার জন্য। তো দর্শক, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতৃত্বের প্রশ্ন। যদি এই সামরিক জোট যেটার কথা বলা হচ্ছে এটি যদি সত্যিকার অর্থে গঠিত হয়, তাহলে এই জোটের নেতৃত্বে কারা থাকবে বা কোন দেশ এই জোটের নেতৃত্ব দিবে? সৌদি আরব, ইরান, তুরস্ক নাকি পাকিস্তান? ইতিহাস বলে যখন একাধিক শক্তিশালী দেশ একই জোটে থাকে তখন নেতৃত্বের প্রতিযোগিতা কিন্তু তৈরি হয়। মুসলিম বিশ্বেও সেই বাস্তবতা আছে। সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান নেতা হিসেবে তারা কিন্তু দেখে। ইরানও কিন্তু মধ্যপ্রাচ্যে নিজেদের যে একটা প্রভাব, সেই প্রভাবের বিস্তারে কিন্তু তারা অনেক বেশি আগ্রহী। তুরস্কের আছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক একটা উত্তরাধিকার। এর ফলে নেতৃত্বের প্রশ্ন যখনই আসবে তখনই এই জোটের সামনে বড় ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি হতে পারে। তাহলে যে জোটের কথা বলা হচ্ছে, এই জোট কি কখনই গঠিত হবে না? তো দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে অসম্ভব বলে কিন্তু কিছুই নেই। বিশ্ব রাজনীতিতে স্বার্থের কারণে অনেক অসম্ভব ঘটনাও কিন্তু বাস্তবে পরিণত হয়েছে, যেটা আমরা পূর্বে বহুত দেখেছি। তবে বর্তমান বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ ইসলামিক সামরিক জোট গঠনের সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ শুধু ধর্মীয় পরিচয় দিয়ে এত বড় একটা সামরিক জোট কিন্তু তৈরি করা সম্ভব নয়। একটি কার্যকর সামরিক জোট যদি গড়ে তোলার দরকার হয় তাহলে অভিন্ন স্বার্থ, পারস্পরিক বিশ্বাস, রাজনৈতিক ঐক্য এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যর প্রয়োজন। আর এই জায়গাগুলোতেই কিন্তু মুসলিম বিশ্ব এখনো অনেক দূরে অবস্থান করছে। তো দর্শক, একটি বিষয়, ইসলামিক এই ন্যাটোর যে ধারণা, এটা রাজনৈতিকভাবে যতটা সহজ মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি এটি মুসলিম বিশ্বের জন্য একটা কঠিন কাজ বলে অনেক বিশ্লেষক তারা মনে করছে। ভবিষ্যৎ শক্তির সম্ভাবনা নিয়ে যদি বলা হয়, এটা যদি গঠন হয় তাহলে ইসলামিক দেশগুলোর জন্য এই সম্ভাব্য ন্যাটো জোটটি কিন্তু অনেক শক্তিশালী ভূমিকা পালন করবে, যেমনটা আমরা ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে দেখতে পাই। রাশিয়ার মতো দেশ ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ করতে তারা ভয় পায়। এমনকি দুই একটা আক্রমণ যদি হয়েও যায় তারা পরবর্তীতে স্বীকার করে যে আমরা ভুল করে এরকম আক্রমণ করেছি। তো দর্শক, মুসলিম বিশ্বের জন্য যদি এই মাসুদ পেজেশকিয়ান যে ধারণা তিনি উত্থাপন করেছে, ন্যাটোর মতো এরকম একটি সামরিক জোট তৈরি করবেন, যদি এরকম জোট তৈরি করা সম্ভব হয় তাহলে এটা মুসলিম বিশ্বের জন্য কি বয়ে নিয়ে আসবে সে বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।